টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হবে, কারণ ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। 1:40-এ টিভি9 বাংলায় এই খবর সবার প্রথমে ব্রেক করে। ভোট যুদ্ধ থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। কি বলেছেন তিনি, শুনুন আপনারা। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন, নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন জাহাঙ্গীর খান। মানুষের স্বার্থে তিনি ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, কিন্তু বেশ কিছু কথাও তো রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। প্রদীপ্ত, একটা বিষয়, সোনার ফলতা হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, অর্থাৎ জাহাঙ্গীর খান এটা স্পষ্ট করে দিলেন যে তৃণমূলের আমলে ফলতা সোনার হয়নি, এবং তৃণমূল যদি বিধায়ক হিসেবেও সেখানে ক্ষমতায় আসে, তার মানে তৃণমূল পারবে না সোনার ফলতা করতে। কার্যত মাথা নত করে দিলেন, কার্যত ঝুঁকেই গেলেন পুষ্পা। দেখো, কার্যত আর নেই, তার কারণ তিনি ঝুঁকেই গিয়েছেন। না ঝুঁকে গেলে যেখানে আর পুনর্নির্বাচনের প্রচারের মাত্র ঘন্টা তিনেক বাকি ছিল, 3.5 ঘন্টা মতো বাকি ছিল, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই সিদ্ধান্ত তিনি ঘোষণা করছেন। কার নির্দেশে করলেন সেটা স্পষ্ট করলেন না, শুধুমাত্র তিনি সোনার ফলতার কথা বলছেন, মুখ্যমন্ত্রী স্পেশাল প্যাকেজের কথা বলছেন। কোন মুখ্যমন্ত্রী? যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি গত কয়েক মাস ধরে তার রাজনৈতিক লড়াইটা করে এসেছেন, সেই মুখ্যমন্ত্রী স্পেশাল প্যাকেজকে স্বাগত জানাচ্ছেন। কোথাও গিয়ে কি অন্য কোনো সমীকরণ তৈরি হয়েছে? এই সোনার ফলতা শব্দটার মধ্যে কি কোথাও অন্য কোনো সমীকরণ আছে, নাকি মুখ্যমন্ত্রী স্পেশাল প্যাকেজে তিনি কোথাও মুগ্ধ হয়ে গিয়েছেন সেই জন্য তার সরে যাওয়া, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রচার থেকে না থাকা, নাকি কোথাও পরাজয় নিশ্চিত এটা তিনি বুঝে গিয়েছেন? এবং শুধু পরাজয় নিশ্চিত নয়, 2024 সালে তিনি এই ফলতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডকে 1,62,000-এ নিয়ে গেছিলেন। সেখানে 1 লক্ষেরও বেশি মার্জিন তিনি হারতে চলেছেন। এখানে কোথাও মুখ রক্ষার জন্যই আগে ভাগে তিনি নির্বাচন থেকে সরে গেলেন, নাকি দল থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান? সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। তুমি প্রদীপ্ত সঙ্গে থাকো। এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। প্রধানমন্ত্রী বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে ফলতার জন্য। সাধারণ মানুষের স্বার্থে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, এরকম বক্তব্য তিনি রেখেছেন। কি মনে করছেন আপনারা? জাহাঙ্গীর কি সত্যি সাধারণ মানুষের স্বার্থে সরলেন, না কোথাও বিজেপির কাছে ঝুঁকে যেতে বাধ্য হলো সে? দেখুন, আমরা তো অনেক বড় বড় ডায়লগ শুনেছিলাম যে পুষ্পা ঝুঁকে গানি। এক সময় ডায়মন্ড হারবারে যখন আমি রাজ্য সভাপতি ছিলাম, যাওয়ার সময় সেখানেও রাস্তায় আমরা পোস্টার দেখেছিলাম, এবি ঝুঁকে গানি। তো তার চেলাও বলেছিল ঝুঁকে গানি। এখন তো তারাই লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। আমরা জাহাঙ্গীর খান তো ছেড়ে দিন, জাহাঙ্গীর খানের বসের কাছে শুনেছিলাম গোটা ভারতবর্ষের রাষ্ট্রশক্তিকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে, যে তার ডায়মন্ড হারবার মডেলকে পরাস্ত করে দেখাক সবাই মিলে। তো তারা তো আগেই ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে, খেলবো না করে চলে যাচ্ছে, বলছে আমি দুধ ভাত, আমি খেলবো না। তো এইভাবে কিভাবে হবে? এত দাপট, এত বীরত্ব, এত পৌরুষত্ব সব কোথায় গেল? সব তো পালিয়ে যাচ্ছে। তো সব পুষ্পা, নাম পুষ্পা বললেই পুষ্পা হয় না, কিছু কিছু ফুসও হয়ে যায়। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শুভেন্দু। শুভেন্দু, তুমি দীর্ঘদিন ধরে এই এলাকাগুলো চেনো, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছো। এই পালসটা কি আজ করতে পেরেছিলে? জাহাঙ্গীরকে যখন পুলিশের নিরাপত্তা দিয়ে ফেরানো হলো ফলতায়, তখন কি এই পালস বোঝা গিয়েছিল যে ভোটের দুদিন আগে তিনি সরে যাবেন, তিনি ঝুঁকে যাবেন?
দেখো আমি কেন, এলাকার বাসিন্দারাও তারা কিন্তু আঁচ করতে পারেনি, কারণ দোদণ্ড প্রতাপ জাহাঙ্গীর খান এই এলাকাতে একেবারে বাসিন্দাদের কাছে ত্রাস। একটা বাচ্চা ছেলেকে তার মা বলেন যে ওই জাহাঙ্গীর খান আসছে, সেই বাচ্চা ছেলে ভয়ে গুটিয়ে যেত। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতাতে দুর্নীতি থেকে, তোলাবাজি থেকে, মারধর থেকে, বাড়ি ভাঙচুর থেকে এবং খুনের চেষ্টার মামলা এবং একের পর এক অভিযোগ দায়ের হয়েছে ফলতা থানায়। এবং জাহাঙ্গীর খান শুধু এই অভিযোগ নয়, ফলতাতে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে যে কারখানা, সেখানে তোলাবাজির জেরে সেই সমস্ত কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে গিয়েছে, এমনটাই অভিযোগ। এখানকার বাসিন্দাদের নিঃশ্বাস নেওয়াটাই প্রায় বন্ধ হয়ে গেছিল। পালা বদলের পর একদম শুনে তো তোমার এই পুনর্নির্বাচন বক্তব্য, ঘোষণা। তোমার এই কথাটা শুনে না আমার বারবার সেই বক্তব্যগুলো মনে পড়ছে যে ভোটের পর সাধারণ মানুষ কিভাবে রাস্তায় বেরিয়ে এসে ভয় কাটিয়ে তারা মুখ খুলতে শুরু করেছিলেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, কারণ তারা বুঝে গিয়েছিলেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে তারা হয়তো কোথাও নিরাপদ বোধ করেছিলেন, তাই ভরসা করে তারা মুখ খুলেছিলেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। আর সেই জাহাঙ্গীর খান আজ বলছেন সাধারণ মানুষের স্বার্থে তিনি ভোটের ময়দান থেকে সরে দাঁড়াচ্ছেন, তিনি ঝুঁকে যাচ্ছেন। কি বলেছেন শুনবো। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? এই মানে কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। মধুকর্মীতে আমরা আরো একবার ফিরে যাই, যখন TV9 বাংলার সামনে জাহাঙ্গীর খান বক্তব্য রেখেছিল, ঠিক কি ঘটেছিল? একটার পর একটা আপনাদেরকে দেখাতে থাকবো আমরা, যে যখন আমরা দেখেছিলাম এই জাহাঙ্গীর নিজেকে পুষ্পা বলেছিল সে নাকি ঝুঁকে গায়ে নেই, এবং তার ঠিক আগে অজয় পাল শর্মা তিনি দাঁড়িয়ে থেকে ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন একবার শোনাই প্রথমে আপনাদের, শুনুন। कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना আপনারা पछताना। শুনলেন অজয় পাল শর্মা, তিনি একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন যে খবর তিনি নেবেন কোন রকম কোনো অভিযোগ আরো যদি সামনে আসে। আর এটা শোনার পরেই এই জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা দাবি করেছিলেন। কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আদেশে, আমরাও পুষ্পা, ঝুঁকে গেনি। আমরা ঝুঁকব সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকব গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করব না। জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি ছোটোবেলাতে যেটা দেখেছি শোলে বই, সে আমজদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে আমি সঙ্গে যোগাযোগ রাখি, কোথায় কি পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। তা আমাকে গিয়ে বন্দি কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, একটা বিষয়, যদি গত নির্বাচনের ফলাফলের নিরিখে দেখা যায় তাহলে কিন্তু ফলতে তৃণমূল কংগ্রেস যথেষ্ট অ্যাডভান্টেজে ছিল, এবং জাহাঙ্গীর সে নিজেও বলছে সে লড়াই করে উঠে এসেছে, সে লড়াই করতে ভুলবে না। তাহলে আজ কি হলো হঠাৎ করে পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগে জাহাঙ্গীর খান লড়াই করতে ভুলে গেল? দেখো, দেশে অন্যতম রেকর্ড হয়েছিল এই ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে। যদি ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের ফলাফল দেখো, তাদের বিরোধীদের অস্তিত্ব নেই বললেই প্রায় চলে। 8 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। এখানেই বিরোধীরা, তৎকালীন বিরোধী বিজেপি এবং তৎকালীন বিরোধী বামেরা অভিযোগ তুলেছিল যে এখানে কোনো ভোট হয়নি, যাবতীয় হয়েছে তৃণমূল নেতারা তারা বুথ দখল করেছেন এবং ভোট করেছেন। বিশেষ করে জাহাঙ্গীরের বিরুদ্ধে যে অভিযোগগুলো, পরপর সেই অভিযোগগুলো ভয়ঙ্কর। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এই জাহাঙ্গীর একদম পাদপ্রদীপে উঠে আসেন এবং প্রত্যেকে তাকে চিনতে শুরু করেন, কারণ তার অত্যাচারের মাত্রা। কারণ সেই মুহূর্তে পরপর প্রায় 10 রকমের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। বাড়ি দখল, বাড়ি পোড়ানো, পাশাপাশি বুলডোজার দিয়ে যে বাড়ি ভাঙা, যে বুলডোজার সংস্কৃতি বলা হচ্ছে, এইটা কিন্তু সন্দেশখালী এবং এই ফলতা, এই দুই জায়গাতেই এই রাজ্য প্রথম দেখেছিল। কারণ সেখানে কোনো রকম কোনো অভিযোগ করা হয়নি। যাদের বাড়ি এই রকম জেসিবি মেশিন নিয়ে গিয়ে ভাঙা হয়েছিল তারা পরে কমপ্লেন করেননি, তারা এলাকা ছেড়ে চলে যান, তাদের বাড়িঘর দখল হয়ে যায়। পরপর জমি দখল, বাড়ি দখল, বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়া। তন্ময়, তোমার কাছে আসবো। এই মুহূর্তে বাম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, জাহাঙ্গীর পুনর্নির্বাচনের দুদিন আগে সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে নাকি ভোটের ময়দান থেকে পালিয়ে গেল, কি বলবেন? আমি তো আগেও বলেছি, আমি আবার বলছি, এই 1.5 পয়সার খদ্দের কি জাহাঙ্গীর ফাঙ্গীর এসব নিয়ে আলাপ আলোচনা করা এটা খুব বিরক্তিকর। পিসির আদলে ভাইপো, ঘেরাটোপে পুলিশের ভাইপো, কোনদিন রাস্তায় নেমে কোথাও চলতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু বাহুবলী কায়দায় চলেছেন, হিম্মত দেখিয়েছেন, উস্কানি করেছেন, মানুষের বিপদ ঘটিয়েছেন, গণতন্ত্র কেড়েছেন, ভোট কোনদিন করতে দেননি। 1,42,000 ভোটে ফলতাই জিতেছিলেন। 8 লাখ এমপি, 8 লাখ এমপি কোনদিন গেলেন না, গাছে তুলে দিয়ে মই কেড়ে নিলেন নাকি? কে জাহাঙ্গীর? কে তাকে নেতা বানালো? কোন যোগ্যতায় সে নেতা? মানে অযোগ্য, অপদার্থ, দুষ্কৃতী বাহিনী, তাদের দিয়ে রাজনীতি করতে গেলে যা হয় এটা তাই হয়েছে। এবং এই রাজনীতির প্রতিফলনেই তৃণমূল কিন্তু কার্যত বিজেপিকে ইনস্টল করে দিয়েছে। এখন যে পশ্চিমবাংলার বিজেপি, তার দায়িত্ব যে আসলে তৃণমূলের, এটা মানুষের কাছে পরিষ্কার এবং স্পষ্ট। কিন্তু গর্তে ঢুকে পড়লেন এত তাড়াতাড়ি। বামপন্থীরা লড়েছে, চোখে চোখ রেখে লড়েছে, জেল, আক্রমণ, সমস্ত কিছু সত্ত্বেও লড়েছে। আমি সুজন চক্রবর্তী, আমিও মিথ্যা মার্ডার কেসে আসামি। জীবনে কোনোদিন কারোর হিম্মত হয়নি কিছু করবার বা বামপন্থী কর্মীদের বসিয়ে দেবার। বামপন্থী কর্মীরা চোখে চোখ রেখে লড়েছে, আর এরা লড়াইয়ের আগে পালিয়ে গেছে। অনেক ধন্যবাদ। আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম। তন্ময়, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইছিলাম, যে তুমি বলছিলে একাধিক অভিযোগ রয়েছে এই জাহাঙ্গীরের বিরুদ্ধে, এটাও তো বিরোধীরা বলে। যেমন সুজন চক্রবর্তী তিনিও একটা ইঙ্গিত দিলেন যে কার প্রশ্রয় বাহুবলী নেতা হয়েছে এই জাহাঙ্গীর, যার প্রশ্রয় হয়েছে তাকে তো এই কদিন ফলতায় দেখা যায়নি। মানে পুলিশের নিরাপত্তা দিয়ে ফলতায় জাহাঙ্গীর ফিরে এলো, কিন্তু তাকে কোথাও দেখা গেল না। সেটাও কি কোথাও আত্মবিশ্বাস ভেঙেছিল জাহাঙ্গীরের? দেখো, একেবারেই তাই। তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, তার ডান হাত, বাঁ হাত, মধ্যম হাত, নানান রকম হাতের কথা বলা হতো। এই জাহাঙ্গীর ছিল তার অন্যতম একজন বাহুবলী। এই জাহাঙ্গীর যে এলাকায় ত্রাস করতো সেটা বলি, 2021-এর পরে সরকারি আধিকারিকদের পিটিয়েছে, বিডিও পিটিয়েছে, এমনকি থানার ওসিকে পেটানোর অভিযোগ রয়েছে এই জাহাঙ্গীরের বিরুদ্ধে। এবং খুব মজার ব্যাপার, সেই সমস্ত আধিকারিকরা তারা প্রাথমিকভাবে ডিপার্টমেন্টাল কমপ্লেন করলেও তারা অফিসিয়ালি যে এফআইআর করা বা সেগুলো থেকে সদস্য দূরে তারপর তারা ট্রান্সফার নিয়ে চলে যান। এই গোটা ফলতা অঞ্চলটাতে যেখানে শিল্পাঞ্চল রয়েছে, শিল্পপতি বা যারা বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, তাদেরকে কিন্তু এই জাহাঙ্গীরের কথা শুনে চলতে হতো। অর্থাৎ কোন কর্মী নিয়োগ হবে, কোথায় মাল যাবে, কতগুলো ট্রাক ঢুকবে, প্রতি ট্রাক কত টাকা দিতে হবে, যাবতীয় হিসেব নিকেশ, তোলাবাজি এবং নিয়ন্ত্রণ এই জাহাঙ্গীরের হাতে ছিল। জাহাঙ্গীরকে বলার মতো এসপিরও ক্ষমতা ছিল না, ডিএমেরও ক্ষমতা ছিল না, এমনটা কিন্তু প্রশাসনের অন্দরই। তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের বেশ কিছু বক্তব্য শোনাবো। সত্যি জাহাঙ্গীর কত বড় বাহুবলী হয়ে উঠেছিল ক্ষমতার বলে, সেটা একবার শোনাবো। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দেখিয়ে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকে গেনি, আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির
পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। জাহাঙ্গীর খান ছোটবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি ছোটবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে ফোনে আমি সঙ্গে যোগাযোগ রাখি, কোথায় কি পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। তা আমাকে গিয়ে বন্দি কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে। না, এখানে সবাই ভোট দিতে পারেনি। কেন? কারণ ওই ভোট হয়নি তো, এখানে ছাপ্পা হয়। ছাপ্পা হয়, ভয় দেখানো হয় এখানে। কারা ভয় দেখালো? এখানকার স্থানীয় টিএমসি লোকেরা কি বলে গেছে? ভয় দেখে যে এখানে এইটাতেই দিতে হবে, নাহলে খবর আছে। কোনটাতে ভোট দিতে বলে? টিএমসিতে ভোট দিতে বলে। রিপোলিং চাইছে তো, সবাই রিপোলিং চাইছে, এখানে ভোটই দিতে দেয়নি, হিন্দুদের বাড়িতে ভোটই দিতে দেয়নি। এটা কি পুরো ফলতাতেই রিপোলিং হওয়া দরকার? হ্যাঁ, ফলতাতেই চাইছি আমরা। এগুলোর জন্যই আমরা আর কি প্রতিবাদে আছি, যে আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের সুস্থভাবে বাঁচতে দিতে হবে। আমাদের দাবি হচ্ছে ইসরায়েলকে তুলতে হবে, কারণ উনি একাই আমাদেরকে পুরো গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে। উনি একাই, ভোট তো আমাদের হয়নি, আমরা আবার চাই ভোটটা হোক। এগুলোর জন্যই আমরা আর কি প্রতিবাদে আছি, যে আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের সুস্থভাবে বাঁচতে দিতে হবে। কি ধর্ষণের হুমকি দিয়েছে, বাচ্চাকে কেটে কুচি করে দেওয়া হবে বলেছে। মেয়েরা বাড়ি যেতে ভয় পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই ভয় পাচ্ছি বলে তো আজকে আমরা এই আন্দোলনে নেমেছি। ওই 2021-এ বিজেপি করেছিল বলে দোকান পাশারি ভেঙে এবছরও ভোটার কার্ড নিয়ে নিয়েছে। আপনার কার্ড নিয়েছে? আমার হচ্ছে একটা পাশের বাড়ি কাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ, ওই বলছে কিসে ভোট দিবি, সন্দেহর বসে বিজেপিকে ভোট দিবি, ভোটার কার্ড কেড়ে নিয়ে মেরেছে বলেই তো আমরা যে আন্দোলনে নেমেছি। বিজেপি করা অপরাধ, বিজেপি করলে জানতে পারলি মানে মেয়েরা শেষ করে দিবে। তৃণমূল যেই বাদ দিয়ে তৃণমূল যেই থেকে এসে না 15 বছর আমাদের হাসিন মাহমুদ গ্রামে হচ্ছে। আপনারা কি তৃণমূল করেন না? আমরা ওদের ভয়েতে আমরা তৃণমূলে ভোট দিই, আমরা নালে আমাদের করার ইচ্ছাই নেই, আমরা বিজেপিতে চাই। আমরা বিজেপি বলেন তা সত্ত্বেও বলে তোরা বিজেপিতে ভোট দিয়েছিস, আমাদের বাড়ি বাড়ি ভোট দিয়ে এসছে, বলছে তোমরা তৃণমূলে ভোট দেবে, আমরা তাই দিয়েছি ভয়েতে। অনেকে ভয়ে টিএমসিকেই ভোট দিয়েছে, তারা দিতে চায়নি তবুও দিয়েছে, জোর করে ভোট করিয়েছে, টিএমসিকে ভোট দিয়েছে আমাদেরকে। ভোট দিতে পেরেছেন শেষমেশ? দিয়েছি, কিন্তু ভয় দেখিয়ে জোর করে তৃণমূল ভোট নিয়েছে, তা সত্ত্বেও আমাদের মারধর করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। তন্ময় বাবু, ভোট যুদ্ধ থেকেই সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। একটা সময় তিনি বলেছিলেন ঝুঁকেগা নেহি, কিন্তু দেখা গেল নির্বাচনের কয়েক ঘন্টা আগেই তিনি ঝুঁকে গেলেন। দেখুন, প্রথমেই বলি, ওই ঝুঁকেগানি এই সমস্ত যারা সস্তা রাজনীতিক কথা বলেন, আপনারা এসব দেখান, আপনারাই তাদেরকে নেতা তৈরি করেন। এই মানে জাহাঙ্গীর খানই তো এই কথাটি বলেছিলেন। শেষ করি আমি জানি জাহাঙ্গীর বলেছে, আমি জানি। আমার বক্তব্য হচ্ছে মানুষের কাছে সবাইকে ঝুঁকতে হয় গণতন্ত্রে। এখন যে কথা আপনারা বলছেন যে ও সরে গেল, এখন তো ক্ষমতার পরিবর্তন হয়েছে এবং রাজ্যে বিজেপি শাসিত সরকার আছে, তারা সোনার বাংলা করতে চাইছে, তারা রাজ্য প্রশাসন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। তাহলে বিরোধী দলের একজন প্রার্থীকে কেন সরে যেতে হলো? গণতন্ত্রে বিরোধীহীন গণতন্ত্রের প্রতিষ্ঠা বাংলায় করার কি এটা প্রথম চেষ্টা? আমার শুধু সেইটুকু প্রশ্ন থাকবে, মানুষকে ভোট দিতে দিন না, জাহাঙ্গীর খান হারুক, জাহাঙ্গীর খান 100 ভোট পাক, 50 ভোট পাক, কিন্তু মানুষকে ভোট দিচ্ছি। সেই জায়গাটা আগামী দিনের জন্য কতটা শুভ হবে সেটা বাংলার গণতন্ত্র মানুষ চিন্তা করবেন। তন্ময় বাবু, জাহাঙ্গীর কিন্তু তার বক্তব্য আমরা যখন চালিয়েছি তিনি কিন্তু একবারও বলছেন না তিনি ভয়ের কারণে সরে গেলেন। তিনি কিন্তু কথা বলছেন মানুষের সাথে, এবং এবার নাকি সোনার ফলতা হবে, মানে এতদিন তৃণমূলের আমলে সোনার ফলতা হয়নি, সেটা স্বীকার করছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর কি স্বীকার করছে সেটা জাহাঙ্গীরই বলতে পারবে। জাহাঙ্গীরের হয়ে মন্তব্য করার দায় এবং দায়িত্ব কোনোটাই আমার নয়। জাহাঙ্গীর আগে যা করেছে তার দায়িত্ব আমার ছিল না, এখনো নেই। আমি আপনাদেরকে অনেকবার বলেছি আমি এই ধরনের রাজনীতির সমর্থক নই, কিন্তু আমি বলছি যে একটা রাজনৈতিক লড়াইয়ে এমন কি হলো, পুলিশ কি এমন ভয় দেখালো যে বিরোধী প্রার্থীটাকে সরে কেন যেতে হবে? থাকুন, ভোট হোক না, ভোটে যা হবে তাই মানুষের রায়, গণতন্ত্র শেষ কথা বলে। আমরা তো গণতন্ত্র বিশ্বাস করি, আমরা মনে করি মানুষ যায় রায় দেবেন,
সেটাই মাথা পেতে নিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ তিনি বললেন যে কার্যত ভয় থেকে কি শুনলো জাহাঙ্গীর, কিন্তু জাহাঙ্গীর কিন্তু বলছে না, ভয়ের কারণে নয়, সাধারণ মানুষের কথা ভেবে সে ভোটের ময়দান থেকে সরে গেল। একবার শুনবো বক্তব্য তার। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। উন্নয়নের স্বার্থে সে নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, এই কথাগুলো যখন শুনছি না, আমার না একটুখানি পঞ্চায়েত নির্বাচনগুলোর কথা মনে পড়ছে। রাজ্য জুড়ে একাধিক অভিযোগ আসতো না যে মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না, বা ভোটের দুদিন আগে মনোনয়ন নিজেরা সরে যেতে বাধ্য হচ্ছে। হঠাৎ করে জাহাঙ্গীর, যে এলাকায় বাহুবলী নামে পরিচিত, এলাকার মানুষ যার ভয়ে ত্রস্ত, সে ভোটের ময়দান থেকে সরে গেল। সময় কেমন ভাবে এইভাবে পরিবর্তন হয়ে গেল? হঠাৎ করে সাধারণ মানুষের উন্নয়নের কথা তার মাথায় চলে এলো। কিছুতেই কিন্তু জাহাঙ্গীর বললেন না, তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি বললেন আমি ফলতার ভূমিপুত্র, এড়িয়ে গেলেন। অর্থাৎ এখানে কিন্তু বলা চলে অসহায় জাহাঙ্গীর ওই গর্তে সেদিয়ে যাওয়া, ইঁদুরের থেকেও আরও বোধহয় নিম্নমানের কিছু। তার কারণ এই জাহাঙ্গীরই কিন্তু তার দাপট দেখিয়ে এলাকার তৃণমূলের বিধায়ক যিনি ছিলেন এক সময়, সেই তৃণমূলের বিধায়ক এলাকায় ঢুকতে পারতেন না এই জাহাঙ্গীরের জন্য। তুমি বিরোধীদের ছেড়ে দাও, তৃণমূল সরকারের আমলে তৃণমূলের ওখানকার জেতা নির্বাচিত বিধায়ক তিনি এলাকায় ঢুকতে পারতেন না। তিনি এলাকায় মার খেয়েছিলেন জাহাঙ্গীরের লোকজনের হাতে, হেনস্থার শিকার হয়েছিলেন। তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং খুব কাছের স্নেহধন্য ছিলেন। সেই বিধায়ক এলাকায় ঢুকতে পারতেন না। তাহলে তুমি পরিস্থিতি চিন্তা করো যে কি পরিমাণ ওখানে ভীতি এবং আতঙ্ক তৈরি হয়েছিল। 2 নম্বর যেটা তোমাকে বললাম, পুলিশ জাহাঙ্গীরের কথা ছাড়া কোনো দিকে নড়তো না, এমনটাই পুলিশ প্রশাসনের ওখানে যারা ডিউটিতে ছিলেন তাদেরকে নির্দেশ দেওয়া হতো। এটা বিরোধীদের অভিযোগ ছিল, তৃণমূলের অভ্যন্তরে তৃণমূল কর্মীদের অভিযোগ ছিল। জাহাঙ্গীরের অনুগামী ছাড়া ওই এলাকাতে কেউ থাকবে না, এমনকি পুলিশ কোনো অপারেশন করবে না। সেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ফলতা থানায় কয়েকদিন আগে এফআইআর হয়েছে। বিপুল পরিমাণ সম্পত্তি, প্রত্যেকটি পঞ্চায়েতকে তাদের যা যা কাজকর্মের জন্য কোটি কোটি টাকা পঞ্চায়েতে আসতো গ্রামের উন্নয়নের জন্য, গ্রামীণ অংশের উন্নয়নের জন্য, সেই টাকার একটা অংশ দিতে হতো এই জাহাঙ্গীরকে। এমন গুরুতর অভিযোগ, একদম সাধারণ মানুষের এই অভিযোগগুলো শুনেছে এবং তাদের অভিযোগের রোষে কোথাও ঝুঁকে গেল কি জাহাঙ্গীর, এই প্রশ্নগুলো তো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। মধুকল্পিতা, একেবারে তন্ময়, একটা বিষয় তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে মনোনয়ন প্রত্যাহারের সময়টা তো পার হয়ে গিয়েছে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই ফলতাতে পুনর্নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন সূত্রে কি জানা যাচ্ছে? এই যে তিনি সরে দাঁড়ানোর কথা বললেন জাহাঙ্গীর, সেই বিষয়টাকে তারা কিভাবে দেখবে? দেখো, সরে যাওয়ার এখন আইনগতভাবে সরে যাওয়ার কোনো জায়গা নেই। ঘোষণা করা মানে জাহাঙ্গীর যিনি প্রার্থী রয়েছেন তিনি ঘোষণা করলেন তিনি বেরোবেন না, তার এজেন্টরা বুথে যাবে না। এই ভোট কিন্তু 21 তারিখে হচ্ছে, রিপোল হবে। যেমন সিস্টেম অনুযায়ী ইভিএম পৌঁছানো, বুথে বুথে ইভিএম পৌঁছাবে। কারণ মাথায় রেখো, শুধু জাহাঙ্গীর খানও নয়, এখানে বিজেপির বাইরেও কিন্তু অন্য দলের প্রার্থী রয়েছে, ফলে একাধিক দলের প্রার্থী রয়েছে। ফলে সেখানে বামেদেরই প্রায় বাম দলগুলোর 2টি বাম দলের প্রার্থী রয়েছে। ফলে ভোট হবে, রিপোল হবে। রিপোল যেমন পদ্ধতিতে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সেখানে গাড়ি যাওয়া, ভোট হওয়া, রিপোল হবে, ইভিএম এ জাহাঙ্গীরের নাম, চিহ্ন সব থাকবে, সবকিছু থাকবে। সেখানে জাহাঙ্গীর নিজে বললেন আমি থাকছি না, আমি ঘরে বসে থাকবো, বা তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এইভাবে নির্বাচন থেকে কিন্তু সরে দাঁড়ানো যায় না। ঘোষণা করার অর্থ হলো তিনি আর কন্টেস্টে থাকছেন না, মানে তিনি এলাকায় তার কোনো সমর্থন নেই, তার কোনো নৈতিক সমর্থন নেই। তারপর তোমার কাছে অবশ্যই আসবো। আরো একবার শোনাবো দর্শকদের যে জাহাঙ্গীর এই সরে যাওয়া প্রসঙ্গে কি বলেছে। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো
ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দুটি বাড়ি এবং সেই দুই বাড়ির অবৈধ অংশ, সেই অবৈধ অংশ এবারে ভাঙার নির্দেশ পুরসভার। শান্তিনিকেতন এবং কালীঘাটের বাড়িতে অবৈধ অংশ থাকলে তা ভাঙতে হবে। অভিষেক নিজে না ভাঙলে পুরসভায় অবৈধ অংশ ভাঙবে। নির্মাণের নথি বৈধ কিনা যাচাইয়ের জন্য নোটিশ পুরসভার। আরো একবার জানাই আপনাদেরকে, অভিষেকের দুই বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ পুরসভার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছেন। আমি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো বাড়ির যে অবৈধ অংশ, সেই বিষয়টা এবারে কলকাতা পুরসভার নজরে। শান্তিনিকেতন এবং কালীঘাটের বাড়িতে যদি অবৈধ অংশ থাকে তাহলে তা ভাঙতে হবে। এক্ষেত্রেও অভিষেক যদি নিজে না ভাঙে তাহলে পুরসভায় অবৈধ অংশ ভেঙে ফেলবে। একদমই, দেখো নজিরবিহীন এটা বলছে রাজনৈতিক মহল। কারণ যেভাবে এই শান্তিনিকেতনের বাড়ি ভেতরে, অর্থাৎ 188 শান্তিনিকেতন হরিশ মুখার্জি রোড, সেই বাড়ির ভিতরে দিনের পর দিন অবৈধ নির্মাণ হয়েছে এবং সেই নির্মাণ কিন্তু পুরসভার অনুমতি ছাড়াই, এমনই মনে করছেন পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। এবং যেটা জানা যাচ্ছে পুরসভার সূত্রে, গতকাল এবং দুদিন আগেও ইন্সপেকশনে এসেছিল এবং ইন্সপেকশন এসে দেখা গিয়েছে যে ভেতরে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ হয়েছে এবং বেশ কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণ তৈরি করা হয়েছে। যে কারণে 401 ধারায়, অর্থাৎ 400/1 ধারায় এই নোটিশ দেওয়া হয়েছে 188 হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোড, যেটা অভিষেক হার্ডওয়্যার নামে খ্যাত, যে নিচে দোকান রয়েছে তাদের রঙের, সেই বাড়ির ওপরে এবং সেখানেও অবৈধ নির্মাণ হয়েছে। সেই দুটি বাড়ির অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে এই নোটিশে। সবচেয়ে বড় কথা, এই যে দুটো বাড়ি, যার মধ্যে একটি বাড়ি যেটা আমরা দাঁড়িয়ে আছি 188, এই বাড়িটিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই নিজের বাড়ি দেখায়নি। যেটা আমার কাছে রয়েছে হলফনামা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে হলফনামায় 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে নিজের বাড়ি দেখিয়েছে। এই বাড়িটিকে লিভস অ্যান্ড বাউন্সের কোম্পানির দেওয়া বাড়ি হিসাবে তিনি দেখিয়েছিলেন এবং যে কারণে নোটিশটা লিভস অ্যান্ড বাউন্সেরকেই দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, কালীঘাট রোডের বাড়িটি, যেটা অভিষেক হার্ডওয়্যার, যেটা তার মায়ের নামে লতা ব্যানার্জিকে নোটিশ ধরানো হয়েছে। অর্থাৎ দুটি বাড়িকে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অবৈধ নির্মাণ আছে সেটা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। আজ সকালে যখন আমরা আসি তখন কলকাতা পুরসভার টিম আসে, তারা কিন্তু ভেতরে ঢুকেছিলেন, তার মধ্যে একজন কথা বলে গিয়েছেন। একই সঙ্গে কলকাতা পুরসভা এলাকায় প্রায় 21টির মতো প্রপার্টি রয়েছে এই দুটো বাড়ি ছাড়াও। সেই 21টি প্রপার্টিতেও কিন্তু ইতিমধ্যে নোটিশ ধরানো হয়েছে। সেখানে শুধুমাত্র অবৈধ নির্মাণ নয়, ধরে ধরে এবার নোটিশ দেওয়া হচ্ছে। কিন্তু সত্যি একটা প্রশ্ন জাগে যে কলকাতা পুরসভার মেয়র খোদ ফিরহাদ হাকিম, তারা এতদিন জানতেন না যে তাদের দলের সাংসদের এরকম বেআইনি নির্মাণ রয়েছে, অর্থাৎ কোথাও বদলটা ভীষণভাবেই জরুরি ছিল, তাহলে এই পদক্ষেপগুলো নেওয়া যায়? সাধারণ মানুষ এই প্রশ্নগুলো করছে। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট থেকে আমাদের অপর প্রতিনিধি সৌরভ গুহ। অর্থাৎ যে জায়গার বাড়িটা, মানে হরিশ চ্যাটার্জির বাড়িটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি হিসেবে দেখান, যে শান্তিনিকেতন দেখানো হয় লিভস অ্যান্ড বাউন্সের অফিস হিসেবে। কিন্তু সৌরভ, তুমি যেখানে রয়েছে সেখানে সেই বাড়ি ভাঙারও নির্দেশ রয়েছে, কারণ সেই বাড়িরও একাংশ বেআইনি বলা হয়েছে। একেবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সাংসদ কার্যালয়, এটা তার বাড়ি নয়, এটা তার সাংসদ কার্যালয় এবং তার নিজের যে বাড়ি বলে দেখানো রয়েছে সেটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বাড়ি। এবং এই যে বাড়িটি তুমি দেখছো সেটা অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস বলে পরিচিত। এই বাড়িটির নামেও কিন্তু
নোটিশ ধরানো হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে খবর। সবথেকে রাজনৈতিক গুরুত্ব হচ্ছে এখানেই যে কলকাতা পুরসভা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অধীনে এবং তার মেয়র কিন্তু ফিরহাদ হাকিম নিজেই জানেন না, যে তিনি দাবি করেছেন যে তিনি এ ব্যাপারে কিছু জানেন না। তাহলে সবথেকে বড় কথা যে মুখ্যমন্ত্রীর অফিস বা সিএমও থেকে সরাসরি নির্দেশে কলকাতা পুরসভার আধিকারিকরা এই কাজ করলেন, অর্থাৎ একেবারে নিয়ন্ত্রণের বাইরে কি চলে গেল কলকাতা পুরসভাও, যেখানে একটি নির্বাচিত বোর্ড থাকা সত্ত্বেও সেই বোর্ডের মেয়র বলছেন যে এই অবৈধ নির্মাণ সংক্রান্ত যে নথি বা এই নোটিশ তিনি তা জানেন না। এই অভিযোগটি সত্য প্রমাণিত হলে এর তাৎপর্য অত্যন্ত গভীরে, অর্থাৎ মেয়র জানেন না কিন্তু আধিকারিকরা নিজেরাই কিন্তু এই নোটিশ সার্ভ করছেন। অর্থাৎ কোথাও একটা যে রাশ আলগা হয়েছে শুধুমাত্র রাজ্যে পালাবদল দিচ্ছে, যে রাশ আলগা হয়েছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলবো তোমার সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রোটেম স্পিকার বিজেপি বিধায়ক তাপস রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি এবং সেই বাড়ির একাংশ বেআইনি বলে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। এই বিষয়টাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ ফিরহাদ হাকিম মেয়র, তিনি বলছেন যে তিনি কিছুই জানেন না এই সম্পর্কে। না, এখন তো মোটামুটি কলকাতা শহরে 144টা ওয়ার্ডের মধ্যে 104তে হেরেছে। এখন ফিরহাদ হাকিমের আর মেয়রগিরি করার মতন মানসিকতাও নেই, আর ওকে কেউ মানছেও না বোধহয়। ফাইল পাঠাচ্ছেও না, ফাইল দেখাচ্ছেও না, আর আধিকারিক সম্ভবত ডাকলেই যাচ্ছে না। কিন্তু অভিষেক ব্যানার্জি আর তৃণমূলের সমস্ত যারা যারা আছে নেতা ছিল, কিছু করতে পারতো না এতদিন, যে যা খুশি করেছে। এখন সরকার বদলেছে, অভিষেক তো আইনের ঊর্ধ্বে নয়, সে যা খুশি তাই করে যাবে, নোটিশ খাবে না। নোটিশ করেছে, ঠিক করেছে কলকাতা পুরসভা। এবং এরকম নোটিশ ইলিগাল বাড়ি টাড়ি থাকলে পরেই সেখানে দেওয়া হবে এবং ভাঙার বন্দোবস্ত কলকাতা পুরসভাকে করতে হবে। একদম, অনেক ধন্যবাদ। আমরা বিজেপি বিধায়ক তাপস রায়ের সঙ্গে কথা বললাম। অভিষেকের সম্পত্তিতে পুরসভার নোটিশ, কিন্তু কিছুই জানেন না মেয়র, এরকমই দাবি করছেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করছেন পদাধিকার বলে নোটিশ পাঠিয়েছেন পুর কমিশনার স্মিতা পান্ডে, কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করছেন ফিরহাদ হাকিম। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। সৌরভ যে দিকটা ইঙ্গিত করছিল যে তাহলে কি পুরসভায় তো সত্যি একটা বোর্ড রয়েছে, মেয়র ফিরহাদ হাকিম, মানে তার কি সত্যিই রাশ আলগা হচ্ছে কলকাতা পুরসভার অন্দরে? তাকে না জানিয়ে এরকম নোটিশ চলে গেলে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি এতদিনেও জানেন না যে তার দলের সাংসদের এরকম বেআইনি নির্মাণ রয়েছে। সব থেকে হাই প্রোফাইল এবং অত্যন্ত সিকিউর জোনে ছিল, সেই বাড়ির ভেতরে অবৈধ নির্মাণ হচ্ছে আর পুরসভা জানতে পারছে না। এটা স্বাভাবিকভাবে অবাক তো করছেই। তবে যেটা পুরসভা সূত্রের খবর, এর ভিতরে যে একের পর এক অবৈধ নির্মাণ হচ্ছে সেই খবর ছিল, কিন্তু রাজনৈতিক কারণে হোক বা প্রভাবশালীর কারণে হোক বা প্রবাসীর তত্ত্বেই হোক, তার ভেতরে কিন্তু সেই অবৈধ নির্মাণকে ছুতে পর্যন্ত পারেনি পুরসভার আধিকারিক বা বিল্ডিং বিভাগের আধিকারিকরা। যেটা কিন্তু পালা বদলের সঙ্গে সঙ্গে যে ঘটনা ঘটলো, যে নোটিশ চড়ানো হলো, মেয়র যেটা আজকে আমাদের জানালেন যে তিনি জানতেন না। তবে এটাও ঠিক, কলকাতা পুরসভার অ্যাক্টে রয়েছে কলকাতা পুরসভার কমিশনার মেয়র বা এমআইসি কে না জানিয়েও ইলিগাল কনস্ট্রাকশন বা বেআইনি নির্মাণের ক্ষেত্রে নিজস্বগতভাবে সিদ্ধান্ত নিতে পারে, এবং সিদ্ধান্ত না সেই বাড়ি ভেঙে ফেলার ব্যাপারেও তিনি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন। স্বাভাবিকভাবেই এই জায়গায় দাঁড়িয়ে কমিশনার মেয়রকে কিছু জানাননি, দাবি খোদ মেয়র ফিরহাদ হাকিমের। তাই তিনি জানিয়েছেন তিনি কিছু জানেন না। শুধু আজকের ঘটনা, গতকালের ঘটনা তো একই দেখা গেছে। তিলতলার বাড়ি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে রীতিমতো তিরস্কার করেছেন যে কেন বুলডোজার চললো আমাকে পৌরসভা জানলো না, ফিরহাদ হাকিম জানেন না মেয়র জায়গায় নির্বাচিত। অর্থাৎ দেখা যাচ্ছে তিলজলা থেকে শান্তিনিকেতন প্রত্যেকটি ঘটনাতেই ফিরহাদ হাকিম যে অন্ধকারে থাকছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই সব সিদ্ধান্ত কমিশনার নিচ্ছে পুরসভা আইন মোতাবেক। তাই পুরসভার মেয়রের এর পক্ষে আর কিছু করার থাকে না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। বেশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাভেদ খানের ছেলে সোনা পাপ্পু রাজু নস্করের বিরুদ্ধে গতকালই তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপুল সম্পত্তির খতিয়ান তুলে ধরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। একবার শোনাই গতকাল তিনি কি হুঁশিয়ারি দিয়েছিলেন, শুনুন। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर, एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी,
दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बोस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। আর এবারে আপনাদের দেখাবো এই প্রাসাদের টক্করে কিন্তু পিছিয়ে নেই পুলিশও। আচ্ছা বলুন তো, একজন ওসির ঠিক কতটা আয় হতে পারে? তার উপর তো এত দিন ধরে ডিএ বঞ্চনার অভিযোগ, তারপরেও কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস তার কান্দের বাড়িটা বাড়ি নয় প্রাসাদটা একবার দেখাই আপনাদের। কি করে উঠলো এই প্রাসাদ? সবই কি অনুপ্রেরণায়? দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে রাজ্যে পালা বদলের পর গ্রেফতার হয়েছেন তিনি। তৃণমূল জামানায় কিন্তু দিব্যি ছিলেন। দেখুন সেই বাড়িটা না প্রাসাদটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে ছোটখাটো রিসোর্ট বলা যেতে পারে। এটাতেও যদি মানে গঙ্গার ধারে রিসোর্টগুলো দেখা যায় না, সেগুলো এরকম রাজবাড়ির কায়দা বা জমিদারি বাড়ির কায়দাতেই হয়। অন্তত ওসির বাড়ির সেই ছবি অন্তত স্পষ্ট, ঝোলা বারান্দা, একেবারে বিশাল বড় জায়গার সামনে বিশাল স্পেস, মানে ছোটখাটো প্রাসাদ, একদম জমিদারি প্রাসাদ বলা যেতে পারে। একেবারে আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। আছে কৌশিক, একটা প্রশ্ন তো এই মুহূর্তে সব থেকে বেশি উঠছে। আচ্ছা, একজন ওসির ঠিক কতটা আয় হতে পারে যে এত বড় একটা প্রাসাদ তৈরি করে ফেলে দিচ্ছে, এবং তার উপরেও এত দিন ধরে ডিএ বঞ্চনারও তো একটা অভিযোগ রয়েছে, কিন্তু এত বড় প্রাসাদটা উঠলো কি করে তার? দেখো, একদমই কিন্তু সেই প্রশ্ন উঠছে, এলাকার মানুষও কিন্তু সেই বিষয়ে জানতে চাইছেন। তবে একটা বিজেপির পক্ষ থেকে মারাত্মক অভিযোগ করা হচ্ছে, যেটি উল্লেখ রয়েছে, বলা হচ্ছে যে ইডি যেখানে গ্রেপ্তার করেছে সেখানে উল্লেখ রয়েছে 2.5 কোটি টাকা নেওয়া হয়েছে এই প্রাসাদটি পুনঃসংস্করণ করার জন্য, এবং সেই ব্যক্তি হচ্ছে এই যে বড় কান্দির পাশের এলাকা বড়া, সেই এলাকারই কিন্তু এক ঠিকাদার। তিনি কিন্তু তার ছেলের অ্যাকাউন্টে 2.5 কোটি টাকা দিয়েছিলেন এই প্রাসাদ সংস্কারের জন্য। অর্থাৎ তুমি কোথাও না কোথাও বুঝতে পারবে যে এই প্রাসাদ প্রমোদ বাড়ি, এবং সেই প্রাসাদ প্রমোদের বাড়ির মধ্যে পুকুর রয়েছে, এবং সেই পুকুরের মধ্যে কিন্তু পুকুরের নজরদারিতেও কিন্তু প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, যা কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে এইখানে। কারণ পুকুরের নজরদারিতে এত সিসিটিভি ক্যামেরা কেন? বাড়ির ভিতরের মধ্যে আস্ত বড় বড় দেওয়াল রয়েছে, তার মধ্যেও কিন্তু সেই পুকুরের পাড়ে যে সিসিটিভি ক্যামেরা, এবং সেই বাড়ির মধ্যে যে প্রবেশদ্বার, সেই বাড়ির প্রবেশদ্বারে রয়েছে কিন্তু 2টি সিংহ। সেই সিংহগুলি কিন্তু যেসব মার্বেল পাথর, যেসব টাইলস, সেই সব পাথরের সেই সিংহ নির্মাণ, এবং সেই প্রাসাদ বাড়ি যদি প্রথম দিক থেকে দেখা শুরু করো তার শেষ পর্যন্ত কিন্তু সেই নজর যাওয়া কঠিন, আগেকার দিনের রাজাদের বাড়ির মতো অবস্থা। এবং সেই এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবো, এই বাড়িটি কবে থেকে দেখছেন? এই বাড়ি আজ এই বছর হালি কইছিল যে আগে পুরনো বাড়ি ছিল। পুরনো বাড়ি কেমন ছিল? মাঠে আপুন দাদুদের বাবুর বাড়ি যেমন আগেকার হয় ওরকম ছিল। এই এখানে শান্তনু সিনহা আসতো? খুব কম আসছে। একটা পুলিশের চাকরি করে এত বড় বাড়ি করা সম্ভব হয় নাকি? যাকে জানবো আমরা তো কলকাতা জানি না, আশেপাশের লোক। তো এত বাড়ি সম্ভব না। না, তুমি দেখতে পাচ্ছ যে তারা জানাচ্ছেন যে পুলিশের চাকরি করে কিন্তু এত বড় বাড়ি করা সম্ভব নয়। এলাকায় আরও মানুষজন রয়েছেন, তাদের জিজ্ঞেস করার চেষ্টা করব, এই যে এই বাড়ি কি মানে কতদিন কবে থেকে দেখছি? এই বাড়ি আমরা ছোট থেকে দেখছি অনেকদিন থেকে। আর ওই ধারটা ছিল, ওই ধারটা আলাদা করে লোন করে জায়গা কিনে করলে ওটা আলাদা করি। আর এইখান থেকে ধারটা ছিল পুরনো বাড়ি ওদের, এটাকে রিপেয়ারিং করে। পুলিশের চাকরি করে এত বড় বাড়ি করা সম্ভব? তাই হয় নাকি? তাই অন্য নিশ্চয়ই ধারে কোনো রাস্তা আছে ওদের, সেই জন্য করেছে বাড়ি। তুমি দেখতে পাচ্ছ এলাকার মানুষজন কিন্তু সেই অভিযোগটাই তুলছেন যে অন্য কোনো ব্যবস্থা আছে যে কারণে এত বড় প্রাসাদ প্রমোদ বাড়ি হয়েছে। যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি যে বাড়িতে থাকতেন, এই বাড়িতেই কিন্তু থাকেন কান্দি পৌরসভা, তার বোন কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান
তিনি কিন্তু এই বাড়িতেই থাকতেন, গৌরী সিনহা বিশ্বাস। এবং এই যে প্রাসাদ প্রমোদ বাড়ির যদি তুমি দেখো চারিদিকে, বাড়ির বাইরে থেকে দেখানো হচ্ছে সামনে যে ঘর, সেগুলি প্রত্যেকটি খিড়কিতে কাচের খিলান লাগানো রয়েছে এবং ওপরে কিন্তু 8টি এসি রয়েছে। যে বাড়িতে যদি সদস্য সংখ্যা হিসেবে যদি দেখো সেরকম অর্থে কেউ থাকতেন না। গৌরী সিনহা বিশ্বাস সাধারণত থাকতেন, তার বোন, এবং মাঝে মধ্যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি পরিবার নিয়ে আসতেন। কিন্তু বাড়িতে 8টি এসি, শর্মিষ্ঠা একটু আগে তুমি বলছিলে বাড়ি না রাজপ্রাসাদ, সেটা তো ধরাই মুশকিল। সেটা সামনে সিংহদ্বার দেখলেই বোঝা যাচ্ছে ওটা বাড়ি না রাজপ্রাসাদ একেবারে। এবং এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাই একবার আপনাদের। এখানে অনেক দুর্নীতি হয়েছে। উনি এত উঁচু পোস্টে ছিলেন, সেটা অপব্যবহার উনি করেছেন পোস্টের, সেটা সবাই জানে। ইডি তদন্ত করছে, সব সামনে আসবে। উনার বোন পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন, পৌরসভাতেও আমাদের কাছে অনেক খবর আসছে অনেক দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। সমস্ত সব কিছু তদন্ত হবে। আমরা তদন্ত আইনভাবেই চলবে। যেটা আগে তৃণমূল কংগ্রেসের জামানায় যেটা ছিল কি শাসকের আইন চলতো, এখন সেটা হবে না। দক্ষিণ কলকাতার একাংশে যে জমি দখলের সিন্ডিকেটটা চলছিল না, সেই সিন্ডিকেটের ত্রিভুজটা যেন কিছুতেই পূর্ণ হচ্ছিল না। হ্যাঁ, শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার এদেরকে গ্রেপ্তার করা গিয়েছিল, কিন্তু সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, সেও এবার গ্রেপ্তার হয়েছে। এবার এই 3 জনকে মুখোমুখি বসিয়ে কি জিজ্ঞাসাবাদ চলবে, এই ধরনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। সোনা পাপ্পুর সেই ফেসবুক লাইভগুলো মনে পড়ছে, যদিও সেটা তৃণমূল জামানায় ছিল, যে আমাকে কেউ গ্রেপ্তার করতে পারবে না, কেউ যদি প্রমাণ করতে পারে আমি কোনো দুর্নীতিতে জড়িয়ে রয়েছি তাহলে আমি আমার নাম পাল্টে ফেলবো। এরকম প্রচুর ধমকি চমকি ওই ফেসবুক লাইভে প্রচুর ডায়ালগ দিয়েছিল। আর এখন কি হবে তাহলে? দেখো, সেই সোনা পাপ্পু এখন কার্যত চুপসে গিয়েছে। এবং আরও একটা কথা বলি, শেষ যে ফেসবুক লাইভটা করেছিল সোনা পাপ্পু আগে চাপ দাড়ি রাখতো, কিন্তু গত 3 মাসের পলায়ন পর্ব তাকে তার নিজের চেহারা বদলাতে হয়েছে। তার গালে আর দাড়ি নেই, শুধু গোফ রয়েছে তার। যখন গতকাল সিজিওতে এসেছিলেন তখন তার গোফ ছিল, আজকে আদালতে নিয়ে আসা হলো, একই অবস্থায় তিনি এসছেন। এবং যেটা ইডির তরফ থেকে আদালতে কিছু সময় আগে জানানো হলো যে তারা 10 দিনের জন্য এই সোনা পাপ্পুকে নিজেদের হেফাজতে চান। তার কারণ এই যে চক্রটা, এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সঙ্গে পুলিশ যুক্ত রয়েছে, অত্যাচারী দুষ্কৃতী অর্থাৎ এই সোনা পাপ্পু যুক্ত রয়েছে, এবং রয়েছে প্রমোটার। এরা 3 জন মিলে এই চক্রটা চালাতো। এবং সোনা পাপ্পুর প্রায় 20 কোটি টাকার সম্পত্তির হদিশ তারা পাচ্ছেন, যেটা বেআইনিভাবে নেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি তার স্ত্রীর নামেও কয়েক কোটি টাকা তাদের একটি সংস্থা সেই অ্যাকাউন্টে জমা পড়েছে, যদিও স্ত্রী দাবি করছেন তিনি কিছুই জানেন না, এমনটা তদন্তকারীরা বিশ্বাস করতে রাজি নন। যদিও সোনা পাপ্পুর তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তাদের বক্তব্য যে এটা তাদের পৈতৃক ব্যবসা, সোনা পাপ্পু নিজের ব্যবসাকে বড় করেছে, ফলে এখন প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। কোনোভাবেই তার কোনো অবৈধ আয় নেই, কোনোভাবেই তার কাছ থেকে যে অস্ত্র পাওয়া গেছে সেটাও একটা লাইসেন্সধারী অস্ত্র পাওয়া গেছে। তিনি কোনোভাবেই কাউকে ভয় দেখানো বা এই ধরনের কোনো কারবারের সঙ্গে যুক্ত নন। কিন্তু ইডির কাছে পোক্ত তথ্য প্রমাণ রয়েছে যে এই ত্রিভুজের কথা আমরা যেটা বলছি, যার মাথায় রয়েছে শান্তনু সিনহা বিশ্বাস, আর তার দুটো যদি বলা হয় দুটো হাত, শান্তনু সিনহা বিশ্বাসের এক হাত এই জয় কামদার, আর এক হাত ছিল এই শান্তনু সিনহা বিশ্বাস। যখন কোথাও কোনো রকম সম্পত্তি, ইডির তরফ থেকে আরও অভিযোগ করা হয়েছে কসবার মতো জায়গায় 7 কোটি টাকার বাজার দরে সম্পত্তি 1.5 কোটি টাকাতে তারা হাতিয়েছে। এবং সেই হাতানোর ক্ষেত্রে এই সোনা পাপ্পুর যে দুষ্কৃতীদের দল, সেই দলকে ব্যবহার করে আসবে। কারণ এই 3 জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে কিনা তদন্তকারী আধিকারিকরা, কোন কোন প্রশ্নের উত্তর আসে সেদিকে অবশ্যই নজর থাকছে। আর যেমন জানালে তুমি, সোনা পাপ্পুকে ব্যাংশাল আদালতে পেশ, তার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে মেডিকেল টেস্ট করা হয় প্রায় 3.5 মাস। ইডির সঙ্গে লুকোচুরির পর গতকাল সিজিওতে হাজিরা দেয় সোনা পাপ্পু। জমি দখল, বেআইনি লেনদেনের মামলায় সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বয়ানে অসঙ্গতি, তদন্তে অসহযোগিতা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল ব্যবসায়ী জয় কামদার এবং প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে। এবার জানে দক্ষিণ কলকাতার বাহুবলী সোনা পাপ্পু। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে, যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল, তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো, যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে, আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন।
তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির কোটি টাকার বাড়ি। হলদিয়ার ব্রজলাল চক চৌরাস্তা সংলগ্ন এলাকায় বহুতল মানস দাসের রয়েছে আন্ডারগ্রাউন্ডও। পেশায় হাই স্কুলের শিক্ষক মানুষ, মাস মাইনের চাকরিতে এত সম্পত্তি কিভাবে হলো? এমনই একাধিক প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, এই বাড়ি কত দিন হলো তৈরি হয়েছে, মানে কতগুলো বছর হলো এই বাড়িটা এত বড় হয়ে গেল? দেখো, প্রায় ৩-৪ বছর আগেই এই বাড়ি তৈরি হয়েছে এবং এই আমি দেখাচ্ছি তোমাকে, দেখো এটা হচ্ছে বাড়ির বেসমেন্ট, মানে এখানে হবে পার্কিং। এই জায়গাটাতে থাকা হয় পার্কিং এবং সামনেই আছে ফার্স্ট ফ্লোরে দেওয়া হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হচ্ছে একটি সমবায় ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছে এবং তারপরে 4 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরেই ভাড়া দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু মানস দাস নিজে থাকেন না, তিনি অন্যত্র থাকেন। কিন্তু কথা হচ্ছে এত বড় বাড়ি, সবাই প্রশ্ন তুলছেন যে এত বড় বাড়ি কি করে করলেন, কিন্তু মানস দাসের সাফাই হচ্ছে যে আমি বেতন পেয়ে এই বাড়ি করেছি এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছি। কিন্তু এলাকাবাসীর বক্তব্য যে 2014 থেকে 2020 পর্যন্ত তিনি ছিলেন ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং সেইখান থেকেই বেআইনিভাবে নিয়োগ এবং বদলি করে দেওয়ার জন্য আর্থিক অভিযোগ উঠেছে, আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে মানস দাসের বিরুদ্ধে। তুমি সঙ্গে থাকো আমাদের। হলদিয়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিলাসবহুল অট্টালিকা দেখাই আবার আপনাদেরকে। দেখুন একবার, তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় 9 বছরে একেবারে রকেট গতিতে তার উত্থান। কাউন্সিলর হওয়ার পর থেকে রমরমা। তৃণমূলের ক্ষমতা যেতে ফুঁসে উঠছেন এলাকার বাসিন্দারা। 2013 সালে প্রাথমিক শিক্ষকের চাকরি পান সঞ্জীব পট্টনায়। 2017 সালে কাউন্সিলর হওয়ার পর থেকেই বাড়াবাড়ি। স্থানীয়দের অভিযোগ প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ হওয়াতেই প্রভাব এবং রমরমা। বিলাসবহুল এই 4 তলার অট্টালিকা থেকে ঘন ঘন বিদেশ ভ্রমণ। এত বড় বাড়ি, বিদেশ ভ্রমণের টাকার উৎস এটা ঠিক কোথা থেকে আসছে, এটাই কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হোক, অন্তত এমনটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা। দিকে দিকে তৃণমূল নেতার পেল্লায় পেল্লায় বাড়ি দেখাচ্ছি, কারো তো 7 মহলা, কারো আবার অট্টালিকা। আম জনতার টাকায় তৃণমূলের সাম্রাজ্য তৈরি হয়েছে। ক্যানিংয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি দেখছেন, এটা বিলাসবহুল বাংলো, বাগান, মাছের ভেরিতে ঘেরা বিলাসের প্রাসাদ। ভোটে হারের পর থেকে দেখা নেই দাপুটের তৃণমূল নেতাকে। তৃণমূল নেতা তাকে দেখাই যাচ্ছে না, এলাকার মানুষ দেখতেই পাচ্ছে না। একসময় অনুগামীরা ঘিরে থাকতো, ভিড় লেগে থাকতো এই বাড়িতে, আর এখন শুনশান গোটা চত্বর। কেউ বলছেন গা ঢাকা দিয়েছেন শওকত, কারো আবার দাবি বাংলাতেই রয়েছে ক্যানিং এর এক সময়ের বেতাজ বাদশা, কিন্তু তার বাড়ি, তার যে সাম্রাজ্য তৈরি হয়েছিল তার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে এখন। জীবনতলা থানার ক্যানিং পূর্ব বিধানসভার মৌখালীর ঠিক আমার পিছনের এই যে পাঁচিল দেওয়া ঘেরা সবুজ বনানীর মধ্যে যে বাড়িটি, সেই বাড়িটিই হলো ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার। কিন্তু সেই সবুজ আজ ফিকে, সে কারণের জন্য শওকত মোল্লা আদতে কোথায় আছেন, তিনি বাড়িতে আছেন না অন্য কোনো জায়গায় আছে, সেই নিয়ে মুখ খুলতে নারাজ এলাকার সাধারণ মানুষ। বাড়ির যতগুলি গেট আছে প্রত্যেকটি গেটে তালাবন্ধ অবস্থায় আছেন। বেশ কয়েকজন নিকট আত্মীয়রা শওকত মোল্লার পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন, কিন্তু শওকত মোল্লা আদতে কোথায়, সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দিহান থেকেই রয়েছে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, মৌখালী। মানে এক কথা বলতেই হয়, বাড়ি না বাড়াবাড়ি। রোমান স্থাপত্যকেও যেন হার মানায় মা মাটি মানুষের দলের নেতাদের বাড়ি। হবে নাই বা কেন? ওই কথাই বলে না, কম্পিটিশনের সবসময় সেরাটা বেরিয়ে আসে। তৃণমূলের বিল্ডিং বিভাগেও যেন তারই প্রতিচ্ছবি। কদিন আগেই আমরা দেখেছি কৈলানে বিষ্ণুপুরের বিধায়কের বাগান বাড়ি, কি নেই সেখানে? গুহা, সুইমিং পুল থেকে আমোদ আহ্লাদের জায়গা, সমস্ত ভরপুর আয়োজন রয়েছে, যা কিনা কালীঘাটের হরিশ মুখার্জি রোডের 7 মহলাকেও হার মানায়। এ তো গেল ঘাসপুরের সাংসদ বিধায়ক। প্রতিযোগিতায় শেয়ানে শেয়ানে টক্কর কাউন্সিলরেরও। সন্তোষপুরের হাতিবাড়ির কথা তো না বললেই নয়। আর মৌখালীতে শওকতের ভেরি বা বাড়িতে যেভাবে আয়োজন, সেটাই বা কম কিসের? ভাঙড়ের তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেনের লাভ হাউস তো এই মার্কেটে পুরো হিট। নন্দীগ্রামে শেখ সুফিয়ানের জাহাজ বাড়ি তো এখন সবাই দেখে হাসছে, হয়তো মনে মনে বলছে সবই তার অনুপ্রেরণায়। আর অতি সম্প্রতি
হাওড়া শিবপুরের তাজা গুন্ডা নেতা শামীম আহমেদের বাড়ি নিশ্চয়ই আপনাদের মনে আছে। বাইরে থেকে দেওয়াল চটা আর দরজা খুলতেই চিচিং ফাঁক। তৃণমূলের সেই গুপ্ত সাম্রাজ্যের হদিশই যেন পাওয়া গেল।